অপপ্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া এই প্রচারটা করছে সে কি জানে আদৌ? না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা লিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে যাবো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কথা বলতে হবে। দর্শক শুনলেন রেখা পাত্র সন্দেশখালীর। গত 8 তারিখে শুভেন্দু অধিকারী একটা প্রোগ্রাম করেছেন সন্দেশখালীতে, তো সেখানে এই রেখা পাত্রকে দেখতে পাওয়া যায়নি। ব্যাস সেটাকে নিয়েই একেবারে জল্পনা কল্পনা গল্প তৈরি করে সেই গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়েছে যে রেখা পাত্র তাহলে কি বিজেপি ছাড়তে চলেছেন, টিএমসিতে জয়েন করতে চলেছেন। কেন তাকে এখানে দেখা গেল না, কেন দেখা গেল না, কোথায় রয়েছেন, কেমন আছেন, তিনি সুস্থ কিনা, সেই সব কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। কেন শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে দেখতে পাওয়া যায়নি রেখা পাত্রকে, ব্যাস সেটাকে নিয়ে বলা শুরু হয়ে গেল। তাহলে কি ফুল বদল করতে চলেছেন রেখা পাত্র, বিজেপি ছেড়ে টিএমসিতে জয়েন করতে চলেছেন বলে এইসব খুব বলা হচ্ছিল। তবে রেখা পাত্র নিজেই জবাব দিয়েছেন যে না, টিএমসিতে যাওয়া আর বিষ খাওয়া দুটোই সমান আমার কাছে। মানে টিএমসিতে জয়েন করা মানে সুইসাইড করা, আত্মহত্যা করা, বিষ খাওয়া। যদি আমি পলিটিক্স নাও করি আমি কিন্তু টিএমসিতে যাব না, আমি সমর্থক হিসেবে থাকবো বিজেপির, কিন্তু আমি টিএমসিতে যাব না। টিএমসিতে যাওয়া আর বিষ খাওয়া আমার কাছে সমান, তো আমি কেন টিএমসিতে জয়েন করব, পরিষ্কার বলেছেন হাসপাতালের বেডে বসে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অনেকেই ফুল বদল করেছেন, বিজেপি থেকে টিএমসিতে বা টিএমসি থেকে বিজেপিতে গিয়ে আবার চলে আসা, সেটা তাদের ব্যাপার। কিন্তু রেখা পাত্র খুব সাধারণ একজন মহিলা। আমি ওনার বাড়িতে গিয়েছি সন্দেশখালীতে, খুব একেবারে ছাপোষা একটা পরিবার, ঘর ঘর পর্যন্ত ঠিকঠাক নেই, খুব সাধারণ, খুব মেঠো, কিন্তু খুব বোল্ড, খুব সাহসিনী। অনেক চেষ্টা হয়েছে ওনাকে ম্যানেজ করার, অনেক চেষ্টা হয়েছে, আপনারা দেখেছেন, অনেক চেষ্টা হয়েছে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার বা সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে ওনাকে ম্যানেজ করা অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওই রকম একটা একটা এলাকা, একটা গ্রাম, সেখান থেকে উঠে আসা এক প্রতিবাদী মুখ, উনি যেভাবে নজর কেড়েছেন গোটা বাংলার, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। উনি যে খুব বেশি পড়াশোনা করতে পেরেছেন সেটাও না, খুব বেশি পড়াশোনা করতে পারেননি, কিন্তু ওনার মধ্যে যে চেতনা আছে, প্রতিবাদী যে আগুনটা আছে, সেটা কিন্তু বিরাট বিরাট। এমনকি আপনারা শুনেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার যে কথোপকথন, সেটাও সামনে এসেছিল। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে যে কথা উঠে এসেছিল না, খুব সাহসিনী, খুব সাধারণ।
হয়তো টিএমসি ভেবে থাকে যে সামান্য কিছু লোভ দেখানো, কিছু বলা, কিছু প্রতিশ্রুতি দেওয়া, এসব দিলে যদি চলে আসেন রেখা পাত্র, খুব সাধারণ গরিব পরিবার তো, যদি চলে আসেন এইভাবে অনেককে এনেওছে টিএমসি, এনেওছে। তো সেই জন্য সেই চেষ্টা হয়তো হচ্ছে রেখা পাত্র, কারণ রেখা পাত্র একটা মুখ তো না, একটা তো মুখ। এবং এটা বলতে পারি দর্শক যে লাস্ট যে লোকসভার ভোট হয়েছে, রেখা পাত্র তো মানে প্রার্থী হয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, যার মধ্যে সন্দেশখালী পড়ে। সেখানে রেখা পাত্র হয়তো জিততে পারেননি, যদিও ওটার আবার মামলা হচ্ছে, আপনারা জানেন। হাজী নুরুল তিনি প্রয়াত হয়েছেন বটে, কিন্তু মামলা হয়েছে, কারণ উনার প্রার্থী পদ বাতিল হওয়ার কথা। যেসব ডকুমেন্ট জমা করতে হয় উনি করেননি, দেখাতে পারেননি, তা সত্ত্বেও তাকে অ্যালাউ করা হয়েছিল। অথচ বিজেপির এক প্রার্থী দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস, তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার প্রার্থী পদ বাতিল করা হয়েছিল ডকুমেন্টের জন্য। তাহলে দুরকম বিচার কেন হবে? ডকুমেন্ট ঠিকমতো ঠিক সময় সাবমিট না করার জন্য যদি দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়ে যায়, তাহলে হাজী নুরুলের প্রার্থী পদ কেন থাকবে? তো এই নিয়ে কমিশনের যারা আছেন ওখানে, তারা তো অ্যালাউ করে দিয়েছিলেন হাজী নুরুলকে। তো ওটা নিয়ে মামলা হচ্ছে, তো মামলার এখন কি হয় সেটা আমরা পরে বুঝবো। তবে এটুকু বলতে পারি দর্শক, যারা আপনারা দেখেছেন বসিরহাটের রেজাল্ট, বসিরহাটের যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটা সন্দেশখালীতে কিন্তু বিজেপি অর্থাৎ রেখা পাত্র লিড করেছেন লোকসভা নির্বাচন। তার মানে এদিকে রেজাল্ট মানে মামলা কি হয় না হয় সেটা দেখা যাবে পরে, বা জানি না কি হবে। কিন্তু যদি আবার নতুন করে ভোটে দাঁড়ানোর ব্যাপার থাকে, আমার ধারণা সন্দেশখালীতে রেখা পাত্রকেই প্রার্থী করা হবে এবং তিনি জিতবেন, এমএলএ হবেন, কারণ ওখানে লিড রয়েছে, সমর্থন রয়েছে। তো হতে পারে সেই জন্য রেখা পাত্রকে একটু টানার চেষ্টা, কারণ টিএমসি পরিষ্কার বুঝতে পারছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে সন্দেশখালীতে কোলকে পাবে না টিএমসি। সেই জন্য এবার মুখগুলোকে ভাঙার চেষ্টা রেখা পাত্র, আরো যারা আছেন প্রতিবাদী মুখ, যারা নিচে আছেন হয়তো অনেককে ম্যানেজও করে ফেলেছে ইতিমধ্যে টিএমসি, আর রেখা পাত্রকে নিয়ে নিলে অনেক বেশি করে প্রচার করতে পারবে। তাছাড়া সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল মা বোনেদের সম্মানহানি, সেটাকে অন্যভাবে ঘোরানো যাবে রেখা পাত্রের মুখ দিয়ে নানান সব কথা বলিয়ে। ফলে রেখা পাত্রকে নেওয়ার যে একটা বিরাট চেষ্টা চলছে বা চলবে, এটা কিন্তু বলা যায়। কিন্তু রেখা পাত্র এমন একজন মহিলা, খুব শক্ত, খুব শক্ত ধাতুতে গড়া রেখা পাত্র, ওনাকে সহজে ম্যানেজ করা কিন্তু যাবে না, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর হাসপাতালে ভর্তি রয়েছেন, বেডে রয়েছেন, উনি বলছেন আমি ডাক্তারকে বলেছিলাম যে আসছেন, দাদা আসছেন, তো আমি একবার যাব, সম্মান জানিয়ে চলে আসবো। তো তখন হাসপাতাল থেকে নাকি বলা হয়েছে যে না, এরকম গাইডলাইন নেই, এইভাবে যাওয়া যাবে না। মানে ওনার যে কন্ডিশন হয়তো সেটাকে হাসপাতাল পারমিট করেনি, কিন্তু সেটাকে ভাসানো হচ্ছে। আমি দেখছিলাম কয়েকটা মিডিয়াতেও এইসব বলা হয়েছে যে এবার কি তাহলে টিএমসি তে জয়েন করবেন রেখা পাত্র, টিএমসি তে। খুব হইচই পড়ে গেছিল। তো তারপর দেখলাম রেখা পাত্র একেবারে বেডে বসে বসেই পরিষ্কার বলে দিয়েছেন, খুব বোল্ড একেবারে কথা বলেছেন যে টিএমসি তে জয়েন করা মানে বিষ খাওয়ার সমান। তো আমি কি বিষ খাবো? আমি কি সুইসাইড করব? পরিষ্কার বলে দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। সাধারণ দরিদ্র একজন মহিলা হলেও তার মধ্যে আত্মসম্মান রয়েছে। তিনি একটি দল বেছে নিয়েছেন, বিজেপি, কিন্তু টিএমসি তে যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেটাও বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু অনেকেই দর্শক অনেককেই দেখেছেন টিএমসি তে যাওয়া বা বিজেপিতে এসে আবার টিএমসি তে ব্যাক করা, এসব দেখেছেন। যাচ্ছেন, তাদের স্বার্থ আছে, স্বার্থের কারণে হয়তো ভেবেছিলেন যে বিজেপি মনে হচ্ছে ক্ষমতায় চলে আসবে, সুতরাং বাবা দলটাকে পাল্টে ফেলি, না হলে মুশকিল, সেই জন্য হয়তো চলে এসেছিলেন। তারপর হয়তো কোথাও বুঝেছেন বিজেপিটা মনে হচ্ছে আসবে না, যেখানে ছিলাম, ভালোই মাল কামাচ্ছিলাম, হয়তো ফিরে গেছেন সেই জন্য। তা না হলে টিএমসি দলটা কেন করবেন বলুন তো দর্শক? আমাকে পরিষ্কার বলুন দর্শক, আজকালকার দিনে টিএমসি দলটা কোনো শিক্ষিত ভদ্র সামাজিক মানুষ করবেন কখনো? আপনাদের কি মনে হয় করবেন? একজন শিক্ষিত, প্রকৃত শিক্ষিত কিন্তু বলতে হবে, শিক্ষা মানে ডিগ্রি আছে বলেই ভাববেন না বিরাট শিক্ষিত, ফালতু কথা। চাকরি চোরও তো আছে না? তারাও তো নিজেদেরকে শিক্ষিত বলে মনে করে, অথচ চাকরি চুরি করে তারা শিক্ষক হয়েছে। তো কি শিক্ষিত বলবেন তাদেরকে?
তো মানে যা করেছে এই সরকার এবং এই শাসক দলের যা অবস্থান, যা ভূমিকা এবং চোরেদের পাশে থাকা, এমনকি নেত্রীর যা অবস্থান, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। ফলে এই দলটা কোনো ভদ্র শিক্ষিত সামাজিক মানুষ করতে পারেন একমাত্র নিজস্ব স্বার্থ আর নিজেকে বাঁচানো ছাড়া। দুর্নীতির স্কোপ থেকে, মানে দুর্নীতির যে ব্যাপারগুলো, স্কোপ থেকে না, মানে দুর্নীতি করে ফেলেছেন, সেখান থেকে আবার কি করে বাঁচবো, মানে অন্য দলে গেলে মুশকিল আছে, মানে টিএমসি হয়তো ধরিয়ে দেবে। তো এটা ছাড়া কেউ এই দলটা করবেন কখনো আপনাদের মনে হয়? আর বিরোধী দল কেউ করবেন সেটা বলার ক্ষমতা সহজ না, কিন্তু তার মধ্যে যদি না একটা অন্য ভাবনা থাকে, বললি বলা যে না করবো না, টিএমসি তে যাবো না, এই যে ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যে টিএমসি করার মতো মানুষ প্রকৃত, যার মান এবং হুঁশ আছে, আমার মনে হয় না কেউ মানে এইরকম আছেন টিএমসি তে বা টিএমসি দলে তারা যাবেন। যারা আছেন তারা ওই স্বার্থে, কিছু হয়তো একজন দুজন হয়তো রয়ে গেছেন, উপায় নেই, কিন্তু তারা হয়তো ভালো, হয়তো একজন দুজন, তার বাইরে ম্যাক্সিমাম তো সব চোর, চোরের দল তো। অথচ অনেকে তাদের ভাবনা থেকে হয়তো যাচ্ছেন, দেখবেন যত ভোট আসবে এগিয়ে, দেখবেন তত ফুল বদল হবে। কদিন আগে কংগ্রেসের শঙ্কর মালাকার দার্জিলিং এর, তিনি নাকি তৃণমূল কংগ্রেসে এসেছেন, এরকম চলবে লাগাতার। আর এটা একটা তৃণমূল কংগ্রেসের একটা মানে কৌশল, যে মাঝে মধ্যে একজন করে জয়েন করানো, এইসব করিয়ে একটা দেখানো, দেখো টিএমসির কতটা ইমেজ, লোকজন আমাদের দলে ফিরছেন। এটা হচ্ছে একটা মার্কেটিং এর একটা পার্ট, এটা হবে, পরপর হবে। তো সেই চেষ্টা টিএমসির হয়তো একটা দল করে যাচ্ছে, তাদের কাজটা হয়তো এটা, দলে আনো, প্রেস মিট করো, দেখাও। কিন্তু সবার কাছে সেই কলকে মিলবে না। রেখা পাত্রর মতো শক্ত মহিলা, প্রতিবাদী মুখ, তার কাছে টিএমসি ঘটি ডোবাতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে রেখা পাত্রের এই যে বোল্ড বক্তব্য, যে টিএমসি দের জয়েন করা আর বিষ খাওয়া দুটি সমান আমার কাছে, তার এই আত্মসম্মান বোধ নিয়ে নিশ্চয়ই আপনাদের রিয়াকশন থাকতে পারে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।